ভালোবাসার বাংলাদেশ। আর আমি এখানে এসে খুব 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 খুশি, কিন্তু গুরুকে দেখতে না পেয়ে আমার খুব মন খারাপ। তবু আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন সে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে আসে। আর আমার নাম তো মেঘলা আপু বলছে, তো আমার পুরো নামটা আবার একটু বলি। আমার নাম নুসরাত জাহান ইতি, আমি এসেছি পাবনা থেকে। আর ভালোবাসার কথা তো আপনাদের কাছে সামনে অবশ্যই বলবো, কিন্তু তার আগে তো ছোটবেলার কথা একটু বলতেই হয়। যেহেতু ভালোবাসার কথা বলার জন্য এখানে আসা, সেহেতু ভালোবাসার কথা তো অবশ্যই বলবো। তার আগে ছোটবেলার গল্পটা একটু বলি। তো আমার ছোটবেলাটা ছিল এরকম, আমি খুব দুষ্ট একটা মেয়ে ছিলাম। এতটাই দুষ্ট যে সবার হাতে সব সময় মাইর খাইতাম। মানে আমরা ভাই বোনের বর্ণটা একটু বলি, তো আমরা হচ্ছে 7 বোন 3 ভাই। তো এরকম আমি সব ভাই বোনদের সবার ছোট আমি। তো যাই হোক, প্রচুর মায়ের খাইতাম, এত মায়ের খাইতাম যেটা বলার মতো না। তো এক সময় এরকম হইলো যে মায়ের খাইতাম কিন্তু আবার ভালোবাসাটাও পাইতাম। বিশেষ করে আমার বড় ভাই আমাকে খুব ভালোবাসতো, মানে ভীষণ ভালোবাসতো। আচ্ছা, তো এরকম আসলে স্কুল লাইফ ছিল, ছোটবেলা স্কুলে যাইতে চাইতাম না, এর জন্য খুব মার খাইতাম। আর বিশেষ করে আমি এত দুষ্ট ছিলাম যে পাকনা পাকনা কথা বলতে পারতাম খুব। পাকনা পাকনা কথা বলে না, ছোট মানুষ কিন্তু একটু পাকনা পাকনা কথা বলে, সবাই যেটা বলে। তো আমি এরকম পাকনা পাকনা কথা বলতাম। তো আমার একটা আপু ছিল, বড় আপু, আমার আপু না, আমার চাচাতো বোন। তো যাই হোক, বড় আপু। তো আপু আমাকে একটা নাম দিয়েছিল, যেটা সবাই শুনলে হাসবে হয়তো বা। আমার নাম দিয়েছিল ব্রিটিশ, যে এত পাকনা পাকনা কথা বলো, তোমার নাম ব্রিটিশ একটা। তো এরকম যাই হোক, ভালোই লাগতেছিল। কিন্তু কেউ যখন আমাকে ব্রিটিশ বলে ডাকতো তখন আমার খুব রাগ হইতো যে কি এটা একটা নাম হলো, ব্রিটিশ বলে সবাই আমাকে। আপু, আপনি আমার এই নামটা চেঞ্জ করে অন্য একটা নাম দেন, সেটাই ভালো হবে, কিন্তু ব্রিটিশ নামটা বললেন না। তো আপু বলতো, কেন ব্রিটিশ ব্রিটিশি কথা বলো, সেটা ভালো লাগে, আর নামটা শুনতে খারাপ লাগে। তো আচ্ছা, যাই হোক, এভাবেই নাম তো বললো। ঠিক আছে, আমি স্কুলে যাইতে চাইতাম না, সেটা নিয়ে একটু ঝামেলা। বাড়িতে সবাই বকুনি দিত, মারতো ধরে। মাঝে মধ্যে এরকম করতো মেজো ভাইয়া, ও আমার রুমের মধ্যে তালা দিয়ে রাখতো যে স্কুলে যাস না, কোথাও বাইরে যেতে হবে না, রুমের মধ্যে তালা দেওয়া থাক, বসে থাক রুমের মধ্যে। তাই স্কুলে যাবি না, কোথাও খেলতে যেতে হবে না, রুমের মধ্যে তালা দেওয়া থাক। তো মাঝে মধ্যে যাইতাম স্কুলে। তো স্কুলে আমাদের একটা স্যার ছিল, উনি আমাকে খুব ভালোবাসতো। ঠিক আছে, তো এরকম আমি তখন প্রাইমারি স্কুলে ছোট ক্লাস 5-এ পড়ি। স্যারটা নাম ছিল ইমাম হোসেন, স্যারটার নামটা বলি একটু। তো স্যার আমাকে খুব ভালোবাসতো। এরকম যে স্যার ভালোবাসতে এই জন্য যে আমি মানে প্রাইমারি স্কুলের বাচ্চারা তো অনেক সময় দেখা যায় যে মায়েরা তাড়াতাড়ি করে গ্রামে যেহেতু অগোছালো ভাবে বইটা দিছে, যাও যাও স্কুলে যাও, ঠিক আছে। কিন্তু আমি সব সময় একরকম ছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে স্কুলে যাইতাম। মানে স্কুলে যাওয়ার ধরনটাই ছিল অন্যরকম। যেহেতু যদিও যাইতে চাইতাম না স্কুলে, তবুও যেদিন যাইতাম সেদিন একদম পরিপাটি হয়ে যাইতাম, যে যেহেতু স্কুলে যাচ্ছি আজকে একটু ভালো হয়ে, আজকে মানে যেদিন যেতাম সেদিন পরিপাটি হয়ে যেতাম, কাপড় চোপড় সব সুন্দর থাকতো। যেহেতু তখন তো স্কুলের ড্রেস ছিল না, আর গ্রামের স্কুলে তো স্কুলের ড্রেস ছিল না তখন। তো এরকম ভালোই যাচ্ছিল। তো এইভাবে স্যার মাঝে মধ্যে এরকম হয়তো প্রাইমারি স্কুলে তো মাঝে মধ্যে গান টান গাওয়ায়। তো স্যার একদিন বলতেছে যে আমাদের ক্লাসরুমে, তো বলতেছে যে একটা গান বলো তো। তো সবাই বলতেছে, আমার কথা বলছে যে স্যার আমার একটা ডাকনাম আছে যেটা না বলে না, সেটা হচ্ছে ইতি বলে সবাই আমাকে। আমি যেহেতু সবার ছোট, তো সবাই আমাকে ইতি বলে ডাকে। তো আমার সবাই, আমার ফ্রেন্ডরা সবাই বলতেছে স্যার ইতি খুব ভালো গান পারে, ওর কাছ থেকে একটু শুনতে চান। তখন আবার ভুল করে কেউ ব্রিটিশ বলেনি তো? না না, এটা বলেননি। আচ্ছা, এটা তো স্কুলের কেউ জানতো না, সবাই বাড়ির সবাই জানতো। তা যাই হোক, এভাবে মানে গান বলার জন্য বলতেছে স্যার ও বলতে পারে, ওকে একটু শোনান। তো গান গাইলাম স্যারের সামনে। তো স্যার ওই দিনের পর থেকে আরো বেশি ভালোবাসলো, যে এত ভালো করে তো ভালোই গাইতে পারে, ছোট মানুষ কিন্তু ভালোই তো গাইলো। তো এরকম স্যার খুব ভালোবাসে। তারপর থেকে দেখা যেত যখন টিফিন টাইম হইতো, সবাই খেলাধুলা করতেছে, স্যার আমাকে বলতো কি তুমি খেলতে যাও না, এসে একটু আমার পাশে বসো। তো স্যারের পাশে যাইতাম, বসতাম। তো স্যার মাঝে মাঝে বলতো একটু গান গাও, তোমার গান আমার খুব ভালো লাগে, একটু বলো না গান গাও, এইরকম করে বলতো।
তো আমি বলতাম স্যার আপনাকে কি আমি প্রত্যেকদিন, আমি কি শিল্পী নাকি যে আমি প্রত্যেকদিন আপনাকে গান গেয়ে গিয়ে শোনাবো? বলতো না, একটু বলো। তো যাই হোক, দু এক কলি বলে টলে চলে আসতাম। তো এভাবে যাচ্ছিল। তো আস্তে আস্তে বড় হইলাম। যখন আমি ক্লাস 8-এ পড়ি, 8-এর মাঝামাঝি হবে, তো তখন একদিন এরকম হইলো যে আমার ভাইয়ার ফ্রেন্ড, তো আমার ভাইয়ার ফ্রেন্ড ছিল নাম কামাল আর আমার ভাইয়ার নাম কিরণ। আমার ভাইয়া তখন আমাদের বাসায়, ভাইয়া বাড়িতে থাকতো, আর ভাইয়ার ফ্রেন্ডের নাম কামাল, সে পড়তো আমি ভালোবাসার মানুষটার সঙ্গে। তো ভালোবাসার মানুষটা এরকম যে আমি যখন স্কুলে যাইতাম, তো তখন ওই ভাইয়াটা মাঝে মধ্যে আমাকে দেখতো, মানে আমার ভাইয়ার ফ্রেন্ড যেটা, আর উনি আমাদের বাসায় আসতো। আমার ভাইয়ার যেহেতু ফ্রেন্ড, সে তো আমাদের বাসায় আসতো, কথা টথা বলতো, আমার আম্মুদের সাথে আমাদের সঙ্গে খুব ফ্রি ছিল। তো আসতে এরকম, তো আমার যে ভালোবাসার মানুষটা, সে আবার আমার ভাইয়ার বন্ধু যে, তার সঙ্গে পড়তো, মানে কামালের সঙ্গে পড়তো আমার ভালোবাসার মানুষ। তো আমার তো একদিন এরকম হলো যে ভাইয়া, মানুষটার নামটা বলেন, না হলে ওই ভালোবাসার মানুষ বলতে বলতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, ভালোবাসার মানুষটার নাম ইমন। আচ্ছা, তো আমার ভালোবাসার মানুষটা এরকম যে একদিন রাতের বেলা ভাইয়া বাসায় নেই, মানে তখন তো ছোট মানুষ, মোবাইল তো আমাদের কাছে দেওয়া প্রশ্নই ওঠে না। তো ভাইয়া বাসায় নেই, ভাইয়ার ফোন ছিল। তো ভাইয়া আসছে ঢাকাতে, তো ভাইয়া ফোনটা বাসায় রেখে আসছে। তো ফোনটা তখন আমার কাছে, তো ভাইয়ার ফোনে কামাল যে ফ্রেন্ড ভাইয়ার, উনি ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে আমি রাত 12টার পরে ফোন দিছে। তো আমি সালাম দিয়ে বলতেছি, হ্যাঁ ভাইয়া কেমন আছেন? তো বলতেছে, হ্যাঁ ভালো তো আছি, কিন্তু তোমার কাছে ফোন কেন? তো আমি বললাম, ভাইয়া তো ঢাকায় গেছে, ফোনটা রেখে গেছে। তো বললো আচ্ছা তাই। তো আমার সাথে কথা বললো, হ্যাঁ কেমন আছো, কি করতেছো, এইভাবে কথা বলতেছিল ভাইয়া। তো ভাইয়া ফোনটা বললো আচ্ছা ঠিক আছে, ভালো থাইকো, পরে কথা বলবো, রেখে দিল। তো রাত 2টার দিকে ফোন দিল ইমন। তো ফোন দিয়ে, মানে রাত 2টা বাজে, তখন তো গ্রামে একটু সমস্যা। তো আমি জাস্ট ফোনটা ঘুমের ঘরে একটু রিসিভ করলাম, তো সালাম দিয়ে বললাম কে বলছেন? তে তখন ও বলতেছিল যে আমি ইমন বলছি। আমি বলছি কাকে চান? বলতেছে আমি ইতিকে চাচ্ছি। আচ্ছা, তো আপনি কি করেন? তে বলছে যে ও তখন মিথ্যা কথা বলতেছিল যে আমি পাবনা ইয়াতে পড়ি, এডওয়ার্ডে পড়ি, এ কথা বলছিল। তো আমি বললাম ও আচ্ছা, কিন্তু আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? তারপরে যাই হোক, ও কি যেন বললো, ওটা আমি এখন মনে করতে পারতেছি না। তো তারপর আমি বললাম, দেখেন এত রাতে তো আমি কারোর সঙ্গে কথা বলি না, তো আপনি ফোনটা রেখে দেন, আমার এত রাতে কথা বলতে ইচ্ছা করতেছে না। তো ফোনটা সে রেখে দিল ভালোভাবে। তো ভালো কথা। তারপরে সকালবেলা আমি তো ভুলে গেছি, তো আমি স্কুলে চলে গেছি সকালবেলা। তো তারপর সে ফোন দিছে এর মধ্যে। তো তখন আমার আপু ধরছে, মানে আমার যে বড় আপু, সে ধরছে। তো ধরার পরে আপুকে বলছে ইতি আছে? তা আপু বলছে না, তো বাসায় না, স্কুলে গেছে। কখন আসবে? তে বলছে যে 4টা বাজে আসবে। তো আচ্ছা ঠিক আছে, রেখে দে। তারপর রেখে দিছে। এর মধ্যে আপু বলছে 4টা বাজে আসবে, কিন্তু তা না করে আবার ফোন দিছে। তো তখন আপু ধরছে। তো আপু ধরার পরে তখনও সে বলতেছে যে এই তো, তো আপু ধরছে। তখন আপু একই কথা বলছে, আপনাকে না বলছি ও 4টায় আসবে, আপনি আবারও ফোন দিছেন। তো আমি আসার পরে দেখি ওরকম ফোন। তো আপু আমাকে বলতেছে তোকে একদম চাচ্ছিল, তো আমাকে পরিচয় দেয়নি, কিন্তু তোকে চাচ্ছিল। আমি বললাম আচ্ছা কে, দেখি। তার নাম্বারটা দেখলাম। তো আমি বললাম এই লোক তো রাতেও ফোন দিয়েছিল। তো আপু বললো তাই? আমি বললাম হ্যাঁ, রাতে ফোন দিয়েছিল, 2টা বাজে। তো আপু তখন বলতেছে যে আচ্ছা যে হয় হোক গা। আমি বলছি না আমার চিনে, আমাকে আমার নাম বলছে। তো ও তখন নাম বলছে। আবার আমি বলতেছি যে আপনি ফোন দিতে, আমি তোমার মানে পুরো ফ্যামিলিকে চিনি, আমার ফ্যামিলিকে চেনে, আমাকে চেনে, নিশ্চয় আমার পরিচিত কেউ, এটা মনে করে পরে আমি মিস কল দিয়েছি একটা, যে দেখি কে আসলে। তো পরে মিস কল দিলাম, সে ব্যাক দিল। তো পরে আমি বলতেছি আসলে আপনি কে? তো ও তখন কামালের পরিচয়টা না দিয়ে আমার ভাইয়ারই আরেকটা ফ্রেন্ড, তার নাম ছিল এরশাদ। তো ও তখন বলতেছিল কি আমি এরশাদের ফ্রেন্ড। তো আমি বললাম এরশাদের ফ্রেন্ড, ইরশাদকে চেনো? তাই আমি বললাম দেখেন আমি ওনার নাম শুনেছি। হ্যাঁ বলেন। অনেকগুলো নামের ভিড়ে আমরা আবার হারিয়ে না যাই। আর আজকের দিনটা এমনই একদিন, পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে এর সন্ধিক্ষণ। আমার মনে হয় যে
এই সুযোগে অনেকেই হয়তো নিজেদের ভালোবাসার মানুষগুলোকে উইশ করতে যাচ্ছে, তাই না মেঘলা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি তো কোথায় যেন হারিয়ে যাচ্ছি গুরু। হ্যাঁ বন্ধু, আপনি শুনছেন প্রাণাব ভালোবাসার বাংলাদেশ। আমাদের স্টুডিওতে এখন আছেন এই মুহূর্তে আমাদের অতিথি বন্ধু নুসরাত আপু, এবং অবশ্যই আছেন গুরু এতেশাম, কিন্তু উনি একটু দূরে আছেন, ওভার ফোনে আছেন আমাদের সাথে। আর উনি যেহেতু অসুস্থ, হসপিটালাইজড, সো উনি হসপিটাল থেকে ওভার ফোনে আমাদের সাথে কানেক্টেড আছেন। আমরা সরাসরি চলে যাই নুসরাতের কাছে। নুসরাত, হ্যাঁ আপনার প্রেম ভালোবাসার বাকি সময়ের কথাগুলো শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমরা জানি নুসরাত যে মানুষের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু অনেক মূল্যবান, হ্যাঁ কিন্তু এত অবশ্যই। ডিটেলসে বললে হ্যাঁ। আমরা অলরেডি পয়লা ফাল্গুন থেকে ভ্যালেন্টাইন ডে এর মধ্যে ঢুকতে যাচ্ছি আর কি। দিন রাত সবকিছু কাভার হয়ে যাবে, গল্প কিন্তু শেষ হবে না। অবশ্যই। সেই কারণে আমি চাচ্ছি যে একদম চুম্বকীয় অংশটা যদি আপনি হ্যাঁ শিওর। সরাসরি বলার চেষ্টা করেন। আচ্ছা যাই হোক, তো তখন ও আমাদের বাসা থেকে আবার চলে আসলো, যেহেতু বন্ধুর বাসায় বেড়াতে গেছিল, ও চলে আসলো। তো তারপরে এরকম হলো, যেদিন প্রেমের প্রপোজাল যেদিন পেলাম, তো আমি গিয়েছিলাম পাবনাতে, তো পাবনা শহরে গিয়েছিলাম। তো ওখান থেকে আসতেছি আমি, যেহেতু দেশে তো ওখানে তো রিক্সা পাওয়া যায় না, আমি ভ্যানে চলে আসতেছিলাম। তো আমি ভ্যানের পিছনে বসছি আর সামনে আমার আপুরা আছে। তো ওকে আমি তখন প্রশ্ন করলাম, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। তো ও এর মধ্যে এরকম হয়েছিল যে ওর সাথে আমার 3 মাস কথা বলা একদম বন্ধ ছিল, 3-4 মাস। একটু সমস্যার কারণে 3-4 মাস ওর সাথে কথা বলা আমার একদম আপ ছিল। তো একদিন এরকম হইলো যে আমি হুট করে ওর কথা আমার কেন জানে মনে পড়লো। মনে পড়ার পরে ওকে আমি মিস কল দিলাম। মানে আপুরা সবাই নিষেধ করছিল যে কামালের ফ্রেন্ড, ওর সাথে কথা বলতে হবে না, থাক। ও হয়তো এরকমও হইতে পারে যে ওকে শিখাই দিয়ে হয়তো আমাদেরকে ট্রাই করাচ্ছে, যে দেখি আসলে ওরা কেমন, যে ও ভালো ঠিক আছে কিন্তু আবার ট্রাইও তো করাইতে পারে, এরকম বলে আপুরা নিষেধ করছিল কথা বলতে। তো আমি আর কথা বলতাম না ওর সঙ্গে, 3-4 মাস কথা বলি নাই। তারপরে আমার ওর কথা খুব মনে পড়তো, কারণ ওকে আমার খুব ভালো লেগে গেছিল। আমার দেখার চেহারাটা ওর আমার মনে নাই, কিন্তু ওর কথা আমার খুব মনে পড়তো, খুব মিস করতাম ওর কথা আমি। তো এরকম হলো যে আমি পাবনা শহর থেকে আসতেছি, তো তখন আমি বলতেছি, আচ্ছা আপনি যে আমার সঙ্গে কথা বলেন, আসলে কি হিসাবে আমার সঙ্গে কথা বলেন? আপনি আমাকে সোনা ভাইয়া বলতে বলেন, জান ভাইয়া বলতে বলেন, এটা কেমন কথা? আসলে কি আপনি একটু বলবেন আমাকে? তো তখনও আমাকে বলছিল যে আমি তোমাকে ভালোবাসি। তো তখন আমি তো রিক্সার ভ্যানে চড়ছিলাম, তো ভ্যানের ঝাঁকুনিটাও ছিল, আমি অতটা বুঝতে পারিনি। আমি বলছি কি বলেন, আবার বলেন। তো তখন ও বলছিল যে আমি তোমাকে ভালোবাসি। তো আমি তখন কি করলাম, আমি তো হতাশ হয়ে পড়ছি। কি বলে ভাইয়া, হতাশ কেন? না যে ভাইয়া সে আবার আমাকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি। তো এর জন্য আমার একটু কেমন যেন মানে দিলে লাগলো যে কি বলে না বলে এটা। তো যাই হোক, আপু ছিল, তো আমি বাসায় এসে আবার ভালো ব্যাকগ্রাউন্ডে কিছু বাজায় দে মেঘলা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটা তো প্লে করবোই এখন। ভালোবাসা হ্যাঁ, তারপরে এরকম হলো যে বাসায় এসে আবার জিজ্ঞাসা করতেছি, আচ্ছা কি বললেন আপনি? তো বলতেছে কেন? আমি তখন 3 বার কিন্তু বলছি। তো এখন তুমি বলো, তুমি করে বলতেছো, আগে থেকে তুমি বলতো, তা আমি আপনি করেই বলতাম। তাই বলতেছে এখন তুমি বলো। আমি কিন্তু তখন 3 বার বলছি। আমি বলছি দেখেন আমি তো ভ্যানের উপর ছিলাম, আমি তো কিন্তু বুঝি নাই আপনার কথা, আবার একটু বললে ভালো হইতো। বলতেছে এখন বলতে পারি, একটা শর্ত আছে। আমি বলছি কি? বলতেছে এখন যদি আমি যে কথাটা বলবো সেটার সাথে তোমাকেও বলতে হবে, তাহলে আমি বলবো। তা আমি তো তখন শুনছি, তারপরে আবার আমি বলছি না, এটা আমি বলতে পারবো না, কারণ আপনি তখন কি বলছেন সেটা আমি জানি না। আবার আপনি এখন বলবেন আমি সাথে বলবো, এটা তো হতে পারে না। তো বলতেছিল যে না, বলতে হবে, যদি বলো তাহলে এখন আবার বলবো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে বলেন। তো তখন বলতেছিল যে আমি তোমাকে ভালোবাসি। এখন বলো, মানে বলা আসে না, তখন বলতেছি এখন তুমি বলো। তো আমি তো আসলে আগে মনে থেকেই ভালোবেসেই ফেলছিলাম, যদিও ভাই বলতাম, কিন্তু আসলে ভালোই বেসে ফেলছিলাম। তো আমি বললাম যে আচ্ছা আমিও তোমাকে ভালোবাসি। তো যাই হোক, বলা হয়ে গেল। তারপর বললাম যে কথা বলতেছি। তো এরকম হইলো যে আপুর ফোন থেকে কথা বলতাম।
তখন আমার ফোন ছিল না। তো আমি বললাম যে আচ্ছা তোমার চেহারাটা তো তুমি করে বলা শুরু হয়ে গেল আবার। তো আমি বললাম যে যেহেতু ও বললো যে যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তো তুমি আমাকে আপনি বলো কেন, তুমি করে বলো। তো তারপর থেকে তুমি করেই বলা হলো। তো আপুর ফোন থেকে কথা বলতাম, এরকম কথা বলতেই আছি। তো বলছি আমি না তোমার চেহারাটা ভুলে গেছি, আর একবার আমার সঙ্গে দেখা করবা? তো বলছে আচ্ছা ঠিক আছে দেখা করব। কবে দেখা করবা? আমি তো বাড়ি আসছি, বাড়ি থেকে যেদিন রাজশাহীতে যাব সেদিন পাবনা হয়ে তারপরে রাজশাহীতে যাব। আচ্ছা ঠিক আছে। তো বাড়ি থেকে যেদিন রাজশাহীতে যাবে সেদিন বললো হ্যাঁ আমি আজকে তোমার সঙ্গে দেখা করবো, তো তুমি কি আসতে পারবা? তো আমি বললাম আসলে আমি তো বাসা থেকে কি বলে যাব। তো আচ্ছা ঠিক আছে যাইতে পারবো। তো বললো আচ্ছা ঠিক আছে আসো, কি পরে আসবা? তো আমি বললাম যে আমি তো বোরকা পরি। তো আমি বললাম যে আমি এটা পরে যাব। আমি কালো বোরকা ছিল, আর কালো স্কার্ফ ছিল, কালো জুতা, কালো ব্যাগ। তো এরকম হলো। তো আমি বললাম তুমি কি পরে আসবে? তখন একটু শীত ছিল। তো বলতেছিল যে আমি তোমার একটা পিঙ্ক কালারের সোয়েটার পরে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আপুর বাসা থেকে আমি কথা বলে বাড়ি আসছি। বাড়ি এসে আমি বোরকা টোরকা পরে রেডি হয়ে ফোন তো নিতে পারতেছি না, কারণ ফোন যেহেতু আপুর বাসায় রেখে যাইতেই হবে। তো বাসায় ফোনটা রেখে আমি বাস চলে গেছি, আতাইকুলা গেছি। আমাদের যেটা আমাদের থানা যেটা সেটা আতাইকুলাতে। তো আমি আতাইকুলা বাজারে গেলাম, তারপরে ওকে ফোন দিতাম, ওর ফোনের সুইচ অফ। মানে সুইচ অফ বলতে যেমন যে আমি যে দোকানে ঢুকছি ও সেই দোকানে আগে থেকেই গেছে। তো আমার যেহেতু হাতে ফোন নাই, সেহেতু তো আমার ফ্যাক্সের দোকান থেকে ফোন দিতে হবে। তো আমি সেই দোকানের মধ্যে গেলাম, ও সেই দোকানের মধ্যে। তো আমি তো ওকে চিনি নাই, কারণ অনেকদিন আগে দেখছি, ভুলে গেছি ওর চেহারাটা আমি। তো তারপরে আমি দোকানের মধ্যে যাই, দোকানদারকে বলতেছি ভাইয়া একটু ফোনটা দেওয়া যাবে? তো উনি বলতেছে যে ওই ভাইয়ার কাছে ফোনটা কিন্তু ওর কাছে, ওই ভাইয়াটার কাছে ফোন। তা আমি ওকে যা বলতেছি যে ভাইয়া একটু ফোনটা দিবেন, আমি এক জায়গায় ফোন করব। তো আমার ফোনটা হাতে দিল। ও কিন্তু আমাকে চিনছে, ও পরে বলছে সেটা যে আমি তোমাকে চিনতে পারছিলাম, দেখলাম তুমি কোথায় ফোন দাও। তো আমি ওর ফোনে ফোন দিয়ে দেখি যে ওর ফোনটা বন্ধ। আমার তো মন খারাপ হয়ে গেছে যে কি ফোন বন্ধ, তার মানে আসতেছে না, আমার সাথে ফাজলামি করছে। তো এরকম হলো যে ওর ফোন দিছি, ঠিক আছে। দেওয়ার পরে আমি কি করলাম যে ঠিক আছে আমি যেহেতু ফোন দিয়েছি, একটা মেয়ে মানুষ, তো দোকানদাররা হয়তো আমি চলে যাওয়ার পরে এরকমও মনে করতে পারে যে মেয়েটা কোথায় ফোন করলো, দেখি একটু আমরা। তো আমি কি করছি, ওর নাম্বার দুইটা ছিল, একটা গ্রামীণ একটা বাংলা লিঙ্ক। তো আমি দুইটাই ডিলিট করে দিছি। তো ডিলিট করে দেওয়ার পরে যেটা হয় যে আরেকটা যে নাম্বারটাতে ডায়াল করা হয় আবার সেই নাম্বারটা কিন্তু চলে আসে। ওই দুইটা ডিলিট করে দিয়েছি, আর ও যেটা ডায়াল করছে সেটা আসছে। তখন আমি আবারও দেখতেছি যে নাম্বারটা ডিলিট হয়েছে কিনা দেখার জন্য যেই ডায়াল করে চাপ দিয়েছি, তখন দেখি যে আমার বরাবর ফোন নাম্বার, দেখে তো আমি অবাক, কি বরাবর ফোন নাম্বার? তাহলে তো ইনার কাছে মোবাইল ছিল, ইনি ফোন দিয়েছে বরাবর মোবাইলে। তো ওর কাছে নিয়ে যা বলতেছি ভাইয়া আপনি কি এই নম্বরে ফোন দিয়েছিলেন? ও তখন আমার হাত চেপে ধরছে যে হ্যাঁ আমি ফোন দিয়েছি। তো হাত চেপে ধরে বলতেছে যে কোথায় যাবা? তো তখন আমি বললাম কোথায়, আমি তো চিনি না কোথাও, পাবনা শহরে তো ওইভাবে আমি কোথাও চিনি না, তো তুমি যেখানে নিয়ে যাও সেখানেই যাব। তো বলে আচ্ছা ঠিক আছে। তো পাবনায় একটা জায়গা আছে সিলাইদার ঘাট বলে যেটাকে, তো ওখানে আমরা গেলাম। যার পর একটা নৌকায় উঠলাম, নৌকায় উঠে দুজন খুব আনন্দ করলাম। আমি ওকে ভিজাই দেই, ও আমাকে ভিজাই দিচ্ছে, এরকম হইলো। তো ভালো লাগতেছিল, ওর সাথে যত সময় ছিলাম সব সময়টুকু মিলে ভালোই লাগছিল। This track was downloaded from FusionBD.com. তো তারপরে যেহেতু একটু বিকেল হয়ে যাচ্ছে, আর যেহেতু ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে মেঘলা আমরা একটু শিখে নিই, কিছুটা বুঝে নিই ভালোবাসা বা ভালো লাগাই বা কাকে বলে। বিনা কারণে কি ভালো লাগতেছিল? হ্যাঁ ভালো লাগতেছিল এর জন্য যে ও আমার পাশে আছে আর ভিজাই দিচ্ছি। যেমন হয় ঘুম থেকে উঠলে বিনা কারণে ভালো লাগে, ঘাসগুলো যেন অনেক বেশি পরিষ্কার, নদীটা যেন অনেক বেশি গভীর আগে। আর আমি তো ওই জায়গাটাও কখনো দেখি নাই, ওই ঝিলাইদার যে ঘাটটা ওটা আমি কখনো দেখি নাই। ওর সাথে যেহেতু আমার প্রথম দেখা, ঘাটটাও ভালো লাগতেছিল, তারপরে ও পাশে, তাহলে তো আরো ভালো লাগতেছিল, যেটা বলার মতো না, এত ভালো লাগতেছিল। তো তারপরে যেহেতু আমি যেহেতু তখন টেনে পড়ি, তো আমি তো অত দেরি করে বাসায় আসলে তো কি বলবো সবাইকে। তো যাই হোক বাসায় আসলাম, বাসায় এসে ওর কাছ থেকে বিদায় টিদায় নিয়ে ও চলে গেল, খুব খারাপ লাগলো তখন। তারপর বাসায় আসলাম, বাসায় আসার পরে সবাই জিজ্ঞেস করতেছিল কই ছিল এত সময়, এত দেরি হইলো কেন? তাই আমি বললাম যে ভাবির বাসায় গেলাম, ভাবি বসতে টসতে বললো, খাইতে টাইতে বললো, একটু শুয়ে টুয়ে থাকলাম, এর জন্য দেরি হয়ে গেছে আসতে। আচ্ছা ঠিক আছে, তখন আর কেউ কিছু বললো না।
তো এইভাবে যাচ্ছিল, কথা বললাম, আমি বললাম তোমার আমার কেমন লাগছে, ও বলতেছে খুব ভালো লাগছে। আমার কথা, ওর কথা জিজ্ঞেস করতে তোমার তোমার তো আমার খুব ভালো লাগছে, সেটা আবার বলতে হবে নাকি? বাবা, তো যাই হোক, তো এরকম হইলো যে আমি ওকে পরে ফোনে কথা হচ্ছে দুজনের কথা, আর থামছে না কথা বলা। এতটাই কথা বলতেছিলাম, রাত শেষ হয়ে যায়, সকাল নেমে আসে, তবু আমাদের কথা বলা শেষ হয় না। কি কথা তো, কি যে কথা বলতাম গুরু, সেটা কেমনে বলি? সিক্রেট কথা বলা যায় না। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে ভোর রাত হয়ে তাও যেত। কি ধরনের কথা? এই বাতাসের মা কেমন আছো, এইটাই? না না, এরকম কথা হইতো না তো। তাহলে এই হতো আর কি, কি করতেছ জান, এখন কি করো জান, সোনা তুমি আমার হার্ট। আমি বলি জান, আমি তোমাকে অনেক মিস করতেছি। হ্যাঁ, আমি বলি আই মিস ইউ জান। ও ও আচ্ছা, বলে এবার আই মিস বুঝে ইউ গেছি। অলসো। হ্যাঁ, এরকম। প্রত্যেকটা শব্দ লম্বা করে বলতেন সবাই, জান, সুর দিয়ে কলিজা। আমি ওকে baby। যখন জিজ্ঞাসা করতাম জান আমি তোমার কি হয়, ও তখন বলতো তুমি আমার অক্সিজেন হও। ওরে আর বাবা। ও আমাকে জিজ্ঞাসা করতো যে আমি তোমার কি হই। আমি বলি দেখো, তুমি আমার এমন একটা জিনিস হও যেটা ছাড়া মানুষ বাঁচে না। তো তখন বলতো যে কি এমন জিনিস হয় যেটা, এমনি আমার কাছ থেকে জানার জন্য বলতো কি এমন জিনিস হয় যেটা ছাড়া মানুষ বাঁচে না। দেখো, জান যদি না থাকে তাহলে কি কেউ বাঁচে? তুমি আমার জান হও। তো তখন খুব হাসতাম। আমি মাঝে মধ্যে এরকম করে বলতাম, জান জান শোনো শোনো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো, কি কথা? মানে এমন ভাবে বলতাম, ও মনে করতো কি যেন একটা কথা আছে। তো আমি বলতাম যে খুব জরুরি কথা, তোমার শুনতেই হবে। আচ্ছা বলো না, তাড়াতাড়ি বলো। জান আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। এটা কোনো কথা হলো? এই যে- অক্সিজেন আর জানের দড়ি টানাটানি শেষ হলো কবে? হ্যাঁ, আচ্ছা শেষ হইলো কত এরকম। বছর ধরে চললো? আমাদের রিলেশনটা ছিল 5 বছরের। তারপর বিয়ে শাদীর চিন্তা? হ্যাঁ, বিয়ে শাদীর চিন্তা এরকম হলো। এর মধ্যে একটু কথা আছে, যেরকম আমি আসলে একটু বলি যে আমি পরীক্ষাটা আসলে, ও তো পড়াশোনা করতো, তো আমি তো এর মধ্যে এরকম হইলো যে আমি পড়াশোনাটা আসলে ওর সাথে এমন ভাবে মিশে গেলাম যে, আর এর মধ্যে আমাদের ঝগড়া হইতো গুরু, যে ঝগড়া হইতো এমন যে রাত্রে আমি দেখতাম যে ও আমার একটা রাতের একটা রিংটোন ছিল মোবাইলে, যেটা ঘুম ভাঙবে না কিন্তু আস্তে আস্তে বাজবে। তো ওইটা আমি সব সময় দিয়ে রাখতাম না। ওর সাথে যেদিন ঝগড়া হইতো সেদিন ওই রিংটোনটা আমি দিয়ে রাখতাম, তো যে ও ফোন দিলে যাতে আমার ঘুম ভেঙে যায়। তো আবার মোবাইলটা আমি এরকম উল্টা দিক করে রাখতাম, যেন ও ফোন দিবে, আমি যে এরকম করে রাখলেও আমাকে ফোন দিবে, এরকম মনে হইতো। আবার গুরু এরকম হইতো যে ওকে আমি ফোন করতে করতে একদম মানে যে ওর ফোনের চার্জ শেষ করে ফেলছি, এরকমও হয়েছে। নুসরাত, আমরা এখন শুনতে চাইবো আপনাকে সাথে নিয়ে, যারা আমাদের সাথে এখন আছেন প্রণাম ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে, আমরা শুনতে চাইবো আপনার জীবনের প্রেম ভালোবাসার সম্পর্কটা তো থাকে, সেটি পরিসমাপ্তি পায়, সেটি দারুণ এক পাকখানে রূপ নেয় যখন বৈবাহিক সম্পর্কের মতো দারুণ এক সম্পর্কের ভেতর দিয়ে দুইজন মানুষ এক মানুষে পরিণত হয়। এইটাই আমরা জানতে চাইবো। আর সময় যেহেতু খুবই কম আমাদের হাতে আজকে, কারণ হয়তো আগামী 10 মিনিটের মধ্যে আপনার গল্প আমরা শেষ করে নিয়ে আসবো। আর আজ যেহেতু বছর পূর্তি প্রণাম ভালোবাসার বাংলাদেশে, কিছু ফোন কল নিব এবং মহিলার কল্যাণে প্রচুর 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 পরিমাণে টেক্সট আমরা এন্টারটেইন করতে চেষ্টা করব। তো আমরা একদম সরাসরি চলে যেতে চাচ্ছি আপনার এখন বৈবাহিক সম্পর্কের দিকে। আপনারা আদৌ যেতে পেরেছিলেন কিনা, গেলে কিভাবে সেটা ফাইনালি আপনারা সুখের মুখ দেখেন বা আদৌ দেখেন কিনা, এই ব্যাপারটা আমরা বর্তমান পরিস্থিতিতে একটু জানবার চেষ্টা করব। এরকম হইলো গুরু যে আমরা বিয়ে করছি 2011-তে, জানুয়ারির 28 তারিখে আমাদের বিয়ে হয়েছে। তো এরকম হয়েছে যে প্রথমে ও তো বিয়ে করতে চাচ্ছিল না, যেহেতু ওর বিবিএটা তখন কমপ্লিট হয়েছিল না। ও বলতেছিল যে আমার বিবিএটা কমপ্লিট হোক, তারপরে আমি তোমাকে বিয়ে করব না কেন? তো আমি তখন বলতেছিলাম যে দেখো, আমাদের এলাকা যেহেতু কামালের বাসা আমাদের এলাকায়, তো তোমার সাথে আমার বিয়ে হবে। তো আসলে প্রেম করলে অনেক সময় বিয়ে হয়, অনেক সময় হয় না, কিন্তু পারিবারিক দিকের একটা ইয়ে থাকে, তো অনেক সময় হয় না। তো এর দিকে সবাই জানাজানি হয়ে গেছে যে আমি আসলে এত কথা বলতাম যে মানুষ দেখেই ফেলতো যে কথা বলি, কোনো লুকোচুরি নেই, কথা বলতেছি, কথাই বলতেছি, কে আসলো কে যায় গেল, এটা কোনো ইয়ে নেই। আবার এরকম হয়েছে যে আমি ওর জন্য আমার ছোট ভাইয়ের হাতে অনেক মাইরটারও খাইছি। তো এরকম হতো, একদিন হয়েছে কি, তখন তো আমার মোবাইল ছিল না, ভাইয়ের মোবাইল দিয়ে কথা বলতাম।
তো ভাইয়া মানে যত লক করতো, মানে পিন লক, সিকিউরিটি লক, যাই করতো না কেন আমি সব লক খুলে ফেলতাম। এরকম অবস্থা, আমি কোনো মানে যে যত রকমের লক করছে ভাইয়া আমি সব লক খুলে ওর সাথে কথা বলতাম। ভাইয়া বলতো কি আসলে একটা বদমাইশ, আমি এত লক দিই ও খুলে কিভাবে এইগুলা লক, আমি বারবার চেঞ্জ করে দেই তারপরে ও খোলে কিভাবে। আবার ভাইয়া আমি দেখে নিতাম সবসময় কথা বলার আগে, লুকোচুরি যেহেতু কথা বলতাম সেহেতু কথা বলার আগে দেখে নিতাম যে আগের কল সামারিটা কয় মিনিট ছিল, ভাইয়া কথা বলে কয় মিনিট করে রাখছে। তো যদি হয়তো 2-1 মিনিট তাহলে তো কথাই নাই, 1 2 3 তে ফোন দিয়ে 2-3 মিনিট আবার ওর সাথে কথা বলে রেখা দিতাম। তো ভাইয়া তো বুঝবেই না, ডিলিট করে দিতাম আবার কথা বলার সঙ্গে সঙ্গে। আর সবচেয়ে বেশি মজার কথা যেটা হচ্ছে আমি সবসময় ফলো করতাম যে ভাইয়া দেখি আজকে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে নাকি। তো সাবান শ্যাম্পু দিয়ে গোসল করলে তো একটু বেশি সময় লাগবে, ঠিক আছে। তো এর জন্য মানে সবসময় ফলো করতাম। ভাইয়ার মাথা ময়লা না হলে মাথায় হাত দিয়ে বলতাম কি ভাইয়া তোর মাথায় আজকে খুব ময়লা হয়েছে, শ্যাম্পু নিয়ে যা। তো বলতো কি কেন শ্যাম্পু, আমার মাথা ময়লা হয়নি, 2 দিন আগে ধুইছি। আমি বলছি না না ময়লা হয়েছে। তো আমার কথা বলার জন্য আসলে এরকম করতাম ওর সঙ্গে, যে ও তো সাবান শ্যাম্পু দিয়ে গোসল করলে অনেক সময় লাগবে, তাহলে তো আমি ওর সঙ্গে বেশি সময় কথা বলতে পারবো। তো এর জন্য ওকে এইভাবে পাঠিয়ে দিতাম। আর এরকমও হতো যে একদিন ধরাই পড়ে গেছি ভাইয়ের হাতে, যে আমার তো প্রেম করতে বসলে। আমরা শুনছিলাম নুসরাত আপনার বিয়ের কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের 2011-তে জানুয়ারি 28 তারিখে বিয়ে হইলো। তো বিয়ে করতে চাচ্ছিল না, যাই হোক কাজী অফিসে আমার আপু, আমি বাসা থেকে ওকে বললাম যে দেখো আমার তো ঢাকায় যাব ঠিক আছে, কিন্তু একটা শর্ত, ঢাকায় গেলে তোমাকে আমার বিয়ে করতে হবে। তো বলতেছিল যে বিয়ে করব, এখন আমার বিবিএ শেষ হয়নি, এখনই বিয়ে করব, বিবিএটা শেষ হোক তারপরে বিয়ে করি। আর এরকম কথাও বলছিল যে 11-11-তে বিয়ে করি। তো ওটা তো শেষ হয়ে গেল। তো তারপর আমি বললাম যে আচ্ছা তুমি তো বললে 11-11-তে বিয়ে করবো, তো তা তো হয়ে গেছে, তাহলে কবে বিয়ে করবা তুমি আমার? তো বললো যে আচ্ছা বিয়ে করব। তো আপুর বাসায় আসার আগে, আমি এখন যেখানে আছি মিরপুরে, তো আপুর বাসা সেখানে, আমি আপুর বাসাতেই আছি। তো এরকম যে ও বলতেছিল যে আচ্ছা আপুর বাসায় গেলে দেখা যাক, আপুর সঙ্গে কথা টথা বলে যদি বিয়ে করার দরকার হয় তাহলে করেই আসবো না হয়। আচ্ছা ঠিক আছে, আমরা 2011 জানুয়ারির 26 তারিখে ঢাকায় আসলাম। তো 26 তারিখে আসার পরে ও আপুর সাথে কথা টথা বললো, সেদিনই আপু ওকে প্রথম দেখলো। আপু মানে এই বিষয়ে মানে কেউ সাপোর্ট করছিল না পরিবারে, কিন্তু আমার আপু, মেজো আপু, ও সাপোর্ট করতো সবসময়, ও ওকে বিশ্বাস করতো, বলতো তুই ওকে এত জ্বালাস না, তো ও খুব ভালো ছেলে, ও খুব ভালো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি দেখো না কথা বলে আগে। তো আপুকে বলার জন্য আসছিল যে আপু ওকে কোথাও বিয়ে টিয়ে দেওয়ার দরকার নাই, তো আমি ওকে আপনার কাছে রেখে যাচ্ছি, আমার সময় হইলে আমি ওকে অবশ্যই আপনার কাছ থেকে নিয়ে যাব, এটা বলার জন্য আসছিল। কিন্তু আমার বায়না ছিল একটাই, তুমি আমাকে বিয়ে করো। কেন বিয়ে করবা না? বিয়ে করলে সমস্যা কি? এদিকে তো এলাকার সবাই জানাজানি হয়ে গেছে যে ওর সঙ্গে আমার এরকম বিয়ে হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু গুরু বিয়ে হয়নি। কিন্তু গ্রামের মানুষ তো একটু না হইলে আরেকটু জড়ায় ফেলে। তো যাই হোক এরকম বললো, তো ও বিয়ে করতে চাচ্ছিল না। তারপরে যাই হোক একটু বললাম যে না না বিয়ে করো। তো তারপরে ও মানে যে 26 তারিখে আসে, পরে ওর একটা কাজিন আছে ইয়েতে থাকে, তো মিরপুরেই থাকে, একটু দূরে হয়, তো ওখানেও চলে গেল রাতে বেলা। তো আবার ও 27 তারিখে ওর কাজিনকে নিয়ে আসছে আমার আপুর বাসায়। তো আমি যাই হোক ওর কাজিন, তো ও জিজ্ঞাসা করছে যে কেমন দেখলা, পছন্দ টছন্দ হয়েছে কিনা, এর আগে তো কেউ দেখে নাই। তো সব ওর কাজিন বলছে না না ভালো, সুন্দরী আছে, বিয়ে করা যায়, এরকম বলছে। তো 27 তারিখে ওর কাজিনের একটু ঝামেলা ছিল, পরে উনি চলে গেল, ও আপুর বাসায় থেকে গেল। তো আপুর বাসায় থেকে যাওয়ার পরে এরকম হলো যে সারাদিন ওর সাথে আমি বিয়ে নিয়ে কথা বলতেছি, তুমি বিয়ে করবা না, তুমি বিয়ে করবা না, কেন বিয়ে করবা না? তো তারপর এক মুহূর্তে ও বাসা থেকে যখন চলে যাচ্ছিল 27 তারিখে, তখন আমি বলতেছিলাম তুমি যদি বিয়ে নাই করো তাহলে আর তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তোমার সঙ্গে আমি একদমই কথা বলবো না। বিয়ে করবা না তাহলে তোমার সাথে আমার কিসের কথা বলবো না তোমার সঙ্গে আমি। তো তারপরে বলতেছিলাম যে আচ্ছা তোমার কাছে আমার যা যা আছে ওইগুলো, মানে আমার চার্জারটা ছিল ওর কাছে আমার মোবাইলের, তাই আমি বললাম যে আমার চার্জারটা তুমি কামালের কাছে দিয়ে দিও, তোমার আর আমার সাথে দেখা করতে হবে না। তো তখন একটু মন টন খারাপ করে, আর গুরু আমরা এত কথা বলতাম যে ও আসলে প্রচুর ঋণ হয়ে গেছিল, মানে এত কথা বলতাম যেটা বলার মতো না। ওর কি বলবো, ও মানে যে হতাশ যে আমি এত টাকা ঋণ হয়ে গেছি মানুষের সঙ্গে কথা বলতে বলতে, মানে যে এরকমও হয়েছে যে রাত 2টা-3টার দিকে ওর মোবাইল, মানে রাত 1টা পর্যন্ত ক্যাম্পাসে একটা দোকান খোলা থাকতো, তো কথা বলতে বলতে এরকমও হয়েছে যে ও মাঝরাতের ব্যালেন্স শেষ, জান তুমি থাকো
আমি টাকা রিচার্জ করে নিয়ে আসি। আমি বলছি আচ্ছা আচ্ছা না দরকার নেই। তারপরে ও লাইনটা কেটে দিয়ে আমি কল দিতেই আছি, ও চলে গেছে, রিচার্জ করে নিয়ে আসছে টাকা। তো ভালোবাসাটা খুব ভালোই ছিল, এখনো আমরা ভালো আছি। তারপরে বলি, তারপরে 28 বিয়ে হলো কবে তাহলে ফাইনালি? হ্যাঁ ফাইনালি বিয়ে হয়েছে আমাদের 28 তারিখে। তো 28 তারিখ কত সন? ছিল 11 সন ছিল 11। 2011-28। হ্যাঁ 2011 28 তারিখে বিয়ে। আপনার সেই ভালোবাসা মানুষটি পাশে আছে? হ্যাঁ আসছে আমার সঙ্গে। আমার ইমন, ভালো- আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণার ভালোবাসার বাংলাদেশে। হ্যাঁ গুরু, আপনাকে স্বাগতম। আমি কিন্তু অনেক উচ্ছ্বাস ভরেই আপনাকে স্বাগত জানিয়েছি, যদিও আমার শরীর আমার সাথ দেয়নি বলে উচ্ছ্বাসটা প্রকাশ করতে পারিনি। গুরু আপনাকে খুব মিস করছি, এখানে এসে আপনাকে দেখছেন না পেরে আসলে কি বলবো, খুব খারাপ লাগছে যে আপনাকে দেখতে পারলাম না। আমিও প্রচন্ড ভাবে মিস করছি ওখানকার পরিবেশকে, এবং অনেক উচ্ছ্বাস ভরে কথা বলতে গেলে পেটের যে জায়গাটা সার্জনটা কাটাছেড়া করেছে ওই জায়গাটা টান পড়তেছে। কিন্তু উচ্ছ্বাসের সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। হ্যাঁ গুরু, আমি সকলে মিলে দোয়া করি আপনি অতি তাড়াতাড়ি হ্যাঁ, অবশ্যই। সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। অবশ্যই। ইমন, সংসার জীবন কেমন যাচ্ছে? হ্যাঁ গুরু, অনেক ভালো যাচ্ছে। আসলে ভালোবেসে বিয়ে করেছি, ও আসলে আমার প্রতি অনেক যত্নশীল, আমাকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে আমাদের। তাহলে তো আপনাদের সম্পর্ক অলমোস্ট 4-5 বছর নাকি? হ্যাঁ, আমাদের 6 থেকে 11, আমাদের 5 বছর সম্পর্ক। 11, এখন 14, প্রায় 3 বছর সংসার করতেছেন। হ্যাঁ 3 বছর। ঘর আলো করে এসেছে কেউ এখনো? না এখনো গুরু, আসলে আমি এখনো বেকার, আমার এখনো কোনো জব হয়নি। আমি 2012 অগাস্টে এমবিএ শেষ করেছি, এখনো আমার কিছু করছি না, এজন্য আর ওই ধরনের কোনো ডিসিশন এখনো নিইনি। সংসার জীবন কেমন যাচ্ছে? ভালো, আপনার দোয়া ইনশাল্লাহ। আর একটু ডিটেলসে শুনি আপনার কাছ থেকে। আসলে গুরু, ও তো আমাকে অনেক ভালোবাসে, এটা আমি যখন ওর সাথে কথা বলতাম, ওর সাথে যখন আমার রিলেশন চলছিল, তখন থেকে আমি বুঝতে পারছি যে ও আমাকে অনেক ভালোবাসে। আর আমি আসলে কি বলবো, মানে আসলে জাস্ট 12টা আসলে গুরু আমি একটু বলি, ও একটু কম কথা বলে। না, থামেন আপনি নুসরাত। I love you all. Exactly.